প্রথমেই দেখে নেব এখনকার বিশেষ খবর। চাকরি চুরি হয়েছে, বিক্রিও হয়েছে। বঞ্চিত এসএসসি প্রার্থীদের পাশে মমতা, দিলেন শক্ত আশ্বাস। এসএসসি কেলেঙ্কারি, অতিরিক্ত শূন্য পদে সিবিআই তদন্তের দরকার নেই, জানালো সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী 6 দফা পদক্ষেপ, চাকরি রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি। গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে মমতার কটাক্ষ, সাধারণ মানুষের পকেট ফাঁকা করছে বিজেপি সরকার। নিয়োগ মামলায় ফের বড় ধাক্কা, রাজ্যের শতাধিক শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। সামাজিক মাধ্যমে আসতেছে বার্তায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত, বাংলাদেশে উত্তেজনা বৃদ্ধি। তৃণমূলের 2 সাংসদের সংঘর্ষের ভিডিও ও হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ্যে আনলেন বিজেপির অমিত মালব্য। প্যান কার্ডধারীদের জন্য সতর্ক বার্তা, নির্ধারিত সময়ের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করুন, না হলে প্যান কার্ড হবে নিষ্ক্রিয়। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যপালের ক্ষমতা নির্ধারণ, বিল আটকে রাখা অবৈধ ঘোষণা। এসএসসি নিয়োগ দুর্নীতি, সুপ্রিম কোর্টের রায়ে বাতিল 25,753 নিয়োগ, 3 মাসের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ। আসছে বিস্তারিত খবরে। গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে কটাক্ষ মমতার, সাধারণ মানুষের পকেট ফাঁকা করছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে বিজেপি সরকারের বিকাশ ধারণা সাধারণ মানুষের পকেট থেকে শেষ পয়সাটুকু বের করে নেওয়ার সমান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকারের কাছে বিকাশ মানে সাধারণ মানুষের পকেট থেকে শেষ পয়সাটুকুও বের করে নেওয়া। প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস, প্রতিটি প্রয়োজনীয় জিনিস এখন বিলাসিতায় পরিণত হচ্ছে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধি করেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, পরিবারগুলোর যখন সঞ্চয় কমে যাওয়া এবং ঋণের বোঝা বাড়ার সঙ্গে লড়াই করছে, তখন এই সরকার তাদের পারিবারিক বাজেটে আঘাত হানছে। বিজেপি সরকার কোনো সরকার চালাচ্ছে না, বরং মানুষের পকেট থেকে টাকা নিচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস শীঘ্রই রাস্তায় নেমে বিজেপি সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে জানা গেছে। এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে এবং রাজ্য রাজনীতিতে কী পরিবর্তন আনবে তা সময়ই বলবে। এসএসসি কেলেঙ্কারি, অতিরিক্ত শূন্য পদে সিবিআই তদন্তের দরকার নেই, জানালো সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে এক গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্য পদ তৈরির বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত জানালো, প্রশাসনিক সিদ্ধান্তকে সবসময় চ্যালেঞ্জ করা যায় না। এর ফলে রাজ্য সরকার বড় স্বস্তি পেল। এর আগে কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে প্রায় 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ বাতিল করেছিল। সেই রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত অংশে সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলেই মত দিয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে, আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই রায়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আইনি লড়াই চালিয়ে যাব। বিশেষজ্ঞদের মতে, হাইকোর্টের রায় আংশিকভাবে বহাল রাখলেও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রাজ্য সরকার কিছুটি স্বস্তি পেল। অন্যদিকে চাকরি হারানো প্রার্থীদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এবার নজর নতুন নিয়োগ প্রক্রিয়ায় সরকারের পদক্ষেপ কি হয়। চাকরি চুরি হয়েছে, বিক্রিও হয়েছে। বঞ্চিত এসএসসি প্রার্থীদের পাশে মমতা, দিলেন শক্ত আশ্বাস। চাকরি হারানো এসএসসি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আমি জানি চাকরি বিক্রি হয়েছে, চুরি হয়েছে, তবে যোগ্য প্রার্থীদের চাকরি কেড়ে নিতে দেব না। সম্প্রতি কলকাতায় এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন, যা বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট প্রায় 24,000 নিয়োগ বাতিল করে। আদালতের নির্দেশ অনুযায়ী চাকরি বাতিল হওয়া শিক্ষকরা তাদের প্রাপ্ত বেতনের
টাকাও ফেরত দেবেন। এই রায়ের পর রাজ্য জুড়ে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সরকারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছি, যোগ্যদের চাকরি ফিরিয়ে আনতে আমরা লড়াই করছি। তিনি আরও বলেন, অন্যায়ভাবে চাকরি হারানোদের পাশে রাজ্য সরকার আছে, কেউ যেন হতাশ না হন। বঞ্চিত প্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে স্বাগত জানালেও তাদের আশা এবার তারা বাস্তব পদক্ষেপ দেখতে পাবেন। একদিকে সুপ্রিম কোর্টের রাজ্যের আপিল, অন্যদিকে মমতার সংবেদনশীলতা, সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন বিষয়টি কেন্দ্রবিন্দুতে। শিক্ষক নিয়োগ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী 6 দফা পদক্ষেপ, চাকরি রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের জন্য 6টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী এই পদক্ষেপগুলো গ্রহণের সিদ্ধান্ত নেন। প্রথমত, তিনি ঘোষণা করেছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করবে এবং আদালতের কাছে স্পষ্টীকরণ চাইবে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী প্রভাবিত শিক্ষকদের তাদের কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছেন যতক্ষণ না তারা অফিসিয়ালিভাবে বরখাস্তের নোটিশ পান। তৃতীয়ত, তিনি আশ্বস্ত করেছেন যে যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষার জন্য সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে যাতে তাদের সেবা অব্যাহত থাকে এবং কোনো বিরতি না ঘটে। চতুর্থত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন, যেখানে প্রধান সচিব, শিক্ষা সচিব, আইনজীবী এবং শিক্ষক প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন যাতে সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়। পঞ্চমত, তিনি উল্লেখ করেছেন যে রাজ্য সরকার প্রয়োজনীয় অন্যান্য বিভাগে চাকরির ব্যবস্থা করবে যাতে প্রভাবিত কর্মীরা পুনরায় নিয়োগ পান। সামাজিক মাধ্যমে আসতেছি বার্তায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত, বাংলাদেশে উত্তেজনা বৃদ্ধি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক মাধ্যমে আসতেছি বার্তা দিয়ে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। 2024 সালের আগস্ট মাসে ব্যাপক গণবিক্ষোভের মুখে তিনি দেশ ত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন যে তার মা দেশে ফিরে আসতে ইচ্ছুক এবং অবসর গ্রহণের পরিকল্পনা করছেন। তিনি বলেন, এটি তার শেষ মেয়াদ হতে যাচ্ছিল। তিনি 76 বছর বয়সী, তাই তিনি শুধু বাড়ি ফিরে যেতে চান। তিনি পারবেন কিনা আমরা অপেক্ষা করে দেখছি। অন্যদিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। 2024 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান তৌহিদ হোসেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানান। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সমর্থক ও বিরোধীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সমর্থকরা তার নেতৃত্বে স্থিতিশীলতা প্রত্যাশা করছেন, অন্যদিকে বিরোধীরা তার শাসনামলে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচনা করছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের 2 সাংসদের সংঘর্ষের ভিডিও ও হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ্যে আনলেন বিজেপির অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সম্প্রতি তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও এবং হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট প্রকাশ করেছেন। এই ঘটনা 4 এপ্রিল 2024 তারিখে নির্বাচন কমিশনারের দপ্তরে ঘটে, যেখানে তারা একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। মালব্যের দাবি অনুযায়ী তৃণমূল সাংসদের পার্টির নির্দেশ ছিল সংসদ ভবনে একত্রিত হয়ে স্মারকলিপিতে স্বাক্ষর করে তারপর নির্বাচন কমিশনে যাওয়া, কিন্তু একজন সাংসদ সংসদ ভবনের সভা এড়িয়ে সরাসরি নির্বাচন কমিশনে চলে যান, যা অন্য সাংসদের অসন্তোষের কারণ হয় এবং তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এই বিবাদ এতটাই তীব্র ছিল যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এই সংঘর্ষের পর পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপেও তাদের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে। স্ক্রিনশট অনুযায়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদকে কটাক্ষ করে লেখেন, আজ আমি সেই ভদ্রলোককে অভিনন্দন জানাই যিনি বহুমুখী আন্তর্জাতিক মহিলার সুন্দর কার্যকলাপ প্রকাশ করেছেন। উত্তরে কীর্তি আজাদ লেখেন, শান্ত হও কল্যাণ, তুমি একটু বেশি লিখেছ। এই ঘটনা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রকাশ্যে এনেছে এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আসছে পরবর্তী খবরে, প্যান কার্ডধারীদের জন্য সতর্কতা, নির্ধারিত তারিখের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করুন, না হলে প্যান কার্ড হবে নিষ্ক্রিয়।
সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ সিবিবিটি সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে নির্দিষ্ট প্যান কার্ডধারীদের জন্য তাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা 1 অক্টোবর 2024 তারিখের পূর্বে আধার এনরোলমেন্ট আইডির মাধ্যমে প্যান কার্ড পেয়েছেন, তাদের অবশ্যই 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে তাদের আধার নম্বর আয়কর দপ্তরে জানাতে হবে। এই নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আধার নম্বর না জানালে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, যা বিভিন্ন আর্থিক লেনদেনের সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন আয়কর রিটার্ন দাখিল, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা বড় অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার জন্য আয়কর দপ্তরের ই-ফিলিং পোর্টালে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা যেতে পারে। এছাড়া নির্ধারিত প্যান সার্ভিস সেন্টারেও এই কাজ করা সম্ভব। প্রক্রিয়াটি সম্পন্ন করতে দেরি হলে জরিমানা গুনতে হতে পারে, তাই সময় মতো পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। সর্বশেষে নির্দিষ্ট প্যান কার্ডধারীদের উচিত নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্যান ও আধার নাম্বার লিঙ্ক করে সম্ভাব্য অসুবিধা এড়ানো।